তো আজকে আমি লেকচার 8 শুরু করছি। টপিকটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম। তোমার তো আমি তো মেকানিক্যাল প্রপার্টি পড়িয়েছি, স্ট্রাকচার তো পড়িয়েছি, কাজেই তোমার মেকানিক্যাল যে কোনো ম্যাটেরিয়াল প্রপার্টি আসলে ডিপেন্ড করবে কি মাইক্রোস্ট্রাকচার। কি মাইক্রোস্ট্রাকচার বলতে আবার কি বোঝায়? সে কি কি এলিমেন্ট দিয়ে তৈরি, কি কি ফেজ, কি কি কম্পোনেন্ট দিয়ে তৈরি, সে ক্রিস্টাল না নন ক্রিস্টাল, এরপরে তার অ্যাটম গুলো অ্যারেঞ্জমেন্ট কেমন, টোটালের উপর ডিপেন্ড করবে কি হবে তার প্রপার্টি কেমন হবে। আবার এই যে যে ম্যাটেরিয়ালের মাইক্রোস্ট্রাকচার, এটা আবার ডিপেন্ড করে কিসের উপরে? প্রথমে অবশ্যই কি সে তার তার কম্পোনেন্ট কি কি দিয়ে তৈরি। তারপরে একটা ফ্যাক্টর আছে, তোমার যদি কম্পোনেন্ট একই হয়, কম্পোজিশন একই হয়, তুমি কিভাবে সেই ম্যাটেরিয়ালটাকে ম্যানুফ্যাকচার করেছো, বানিয়েছো, তার উপর কিন্তু কি করবে, তোমার স্ট্রাকচার ডিপেন্ড করবে। তুমি একবার বানিয়ে ফেলেছো, এরপরে তুমি তোমার প্রয়োজনীয়তা অনুযায়ী তার স্ট্রাকচার চেঞ্জ করতে পারবা কিনা, করলে কিভাবে করা যেতে পারে, এগুলা কিন্তু জানা একটু দরকার আর কি। এখন তুমি যদি স্ট্রাকচার জানতে চাও, তোমার কি জানতে হবে দেখি, সবচেয়ে আগে বলো দেখি। তোমার স্ট্রাকচার তো অনেক কিছু দিয়ে তৈরি হবে। তোমরা এই যে শব্দটা ফেজ, এটা কি শুনেছো কখনো আগে? ফেজ কি জিনিস? প্রথম কথা কি, তোমার মেকানিক্যাল প্রপার্টি জানতে গেলে তোমার স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচার যদি তুমি বুঝতে চাও, অবশ্যই স্ট্রাকচারের মধ্যে কি কি আছে, কি কি কম্পোনেন্ট আছে, এগুলো জানা দরকার আছে। কোনটা কি, এটা জানা দরকার আছে। তো এখন আমি আজকে যদি টপিকটা কথা আলোচনা করবো, সেটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম। ফেজ জিনিসটা কি তোমাদের জানা আছে যে ফেজ কি? কোন একটা সিস্টেমের কোন অংশটুকু ফেজ? শুনেছো কখনো ফেজ শব্দটা? শুনেছো দশা? যে কোনো একটা অবস্থা নাকি? হ্যাঁ, তাহলে পুরা সিস্টেমের বা পুরা সিস্টেম মানে তো বুঝো যে তোমরা তোমার আইপির যে কোনো সিস্টেমের ছোট্ট যে অংশটুকু, যেটা কি পাশের অংশ থেকে ডিফারেন্ট, কোনো না কোনো ভাবে তারা সেপারেট করা যায় তাদেরকে, তাই সেটা হচ্ছে সেটুকু অংশকে বলে ফেজ। এখন কোন ম্যাটেরিয়াল কি কি ফেজ দিয়ে তৈরি, এটা জানতে হবে। এটাই কি বললাম যে মাইক্রোস্ট্রাকচার জানা দরকার। স্ট্রাকচার আবার কি দিয়ে, ফেজ দিয়ে তৈরি। আর যে কোন সিস্টেমে কি কি ফেজ আছে, কয়টা ফেজ আছে, কোন ফেজের মধ্যে আবার কি কি কম্পোনেন্ট আছে, এগুলো সব জানতে হবে আর কি। যার জন্য তুমি যদি কোনো কিছু বুঝতে চাও, তুমি যদি স্টিল বুঝতে চাও স্টিল কি জিনিস, তোমাকে আসলে কি তখন স্টিল ফেজ ডায়াগ্রাম জানতে হবে। যার জন্য ফেজ ডায়াগ্রাম বা ফেজ সম্পর্কে আইডিয়া রাখা খুবই দরকার। এখন তুমি ফেজ জানতে গেলে তোমার ফেজ ডায়াগ্রাম জানতে হবে। আচ্ছা, ফেজ ডায়াগ্রামে আসার আগে দেখো কয়েকটা কমন টার্ম একটু বলতে চাই। যেমন তোমরা অ্যালয় তো বোধহয় সবাই জানো, সংকর। অ্যালয়ের মধ্যে কি থাকে? লিস্ট একাধিক এলিমেন্ট থাকবে, তার মধ্যে একটা অবশ্যই কি হবে, মেটাল হবে। এবং তার সাথে তুমি কি করতে পারো, একাধিক যে এলিমেন্ট অ্যাড করা হবে সেটা মেটালও হতে পারে, নন মেটালও হতে পারে। উদাহরণ দেওয়া আছে স্টিল, কিসের দেখো, আয়রন কার্বনের অ্যালয়। ব্রাসের মধ্যে কি আছে, কপার আর জিঙ্ক, এরকম আর কি। আচ্ছা, এখন মনে করো যে স্টিল, আয়রনের সাথে কি থাকবে, কার্বন থাকবে। কার্বন তো পার্সেন্টেজ ভ্যারি করা যেতে পারে, 0.1, 0.01, 0.03 থেকে শুরু করে 2% পর্যন্ত কার্বন থাকতে পারে স্টিলে। তাহলে জিনিসটা কি, যদিও স্টিল একটা আয়রন কার্বন অ্যালয়, কি থাকতে পারে, কার্বনের পরিমাণ অনেক কম বেশি, অনেক ভ্যারিয়েশন থাকতে পারে। তাহলে স্টিলের মধ্যেও কিন্তু কি কম্পোজিশন অনুযায়ী কি থাকতে পারে, অনেকগুলো অ্যালয় থাকতে পারে। এখন কোন একটা সিস্টেমের যতগুলো অ্যালয় থাকবে, সবগুলো মিলে সে হচ্ছে কি অ্যালয় সিস্টেম। আরেকটা উদাহরণ দিচ্ছে, দেখো কপার আর জিঙ্ক, এটাকে বলা হচ্ছে ব্রাস। এখন এই ব্রাসের মধ্যে জিঙ্কের পরিমাণ কিন্তু কম বেশি করা যায়। তাহলে এখন কপার জিঙ্ক একটা অ্যালয় সিস্টেম। এর মধ্যে কি থাকবে, অনেকগুলো অ্যালয় থাকতে পারে, যাদের মধ্যে কি জিঙ্কের পরিমাণ কম বেশি। তাহলে অ্যালয় কি, অ্যালয় সিস্টেম কি, বুঝতে পারছো? না বুঝতে পারলে বলবা। আচ্ছা, এখন দেখো কম্পোনেন্ট। কম্পোনেন্ট কি জিনিস, তুমি যে ছোট ছোট যে এলিমেন্ট গুলা দিয়ে কোন একটা অ্যালয় তৈরি করবা বা ফেস তৈরি করবা, সেগুলো হচ্ছে কি কম্পোনেন্ট। যেমন ব্রাশ, ব্রাশ যদি একটা অ্যালয় হয়, ব্রাশের মধ্যে কম্পোনেন্ট কি আছে, কপার আর জিঙ্ক। স্টিলের মধ্যে কম্পোনেন্ট কি আছে, আয়রন আর কার্বন। এই যে ছোট ছোট কম্পোনেন্ট থাকে, এগুলোকে বলে এলিমেন্ট। তাহলে একদম ছোট ছোট যে কম্পোনেন্ট দিয়ে কোনো ম্যাটেরিয়াল তৈরি, সেগুলোকে বলতে হচ্ছে এলিমেন্ট। আর আচ্ছা, একটা জিনিস দেখো যে তোমার যে ছোট ছোট এলিমেন্ট গুলোকে কি দিয়ে ইন্ডিকেট করে, অ্যাটমিক সিম্বল দিয়ে। যেমন আয়রনের জন্য হচ্ছে Fe, কপারের জন্য হচ্ছে Cu, এরকম, জিঙ্কের জন্য Zn, এই টাইপের আর কি। আর তুমি যদি অ্যালয় বুঝাতে চাও, অ্যালয়কে তোমাকে ইন্ডিকেট করতে হবে যে তোমার দুইটা অ্যালয়, দুইটা এলিমেন্ট দিয়ে অ্যালয় তৈরি, কপার আর হচ্ছে কি জিঙ্ক, তো তুমি কি বলবা, কপার জিঙ্ক সিস্টেম, এরকম আর কি। আচ্ছা, যে অ্যালয়ে দুইটা কম্পোনেন্ট থাকবে সেটাকে বলে বাইনারি অ্যালয়। তিনটা কম্পোনেন্ট থাকে সেটাকে বলবে টার্নারি অ্যালয়। যদি কোনো অ্যালয়ের মধ্যে একটা কম্পোনেন্ট থাকে, সেটাকে বলবে ইউনারি অ্যালয়।
ঠিক আছে, তাহলে বাইনারি মানে কি, এই আলোটার মধ্যে কয়টা আছে, দুটো কম্পোনেন্ট আছে। তাহলে এলিমেন্ট কি বুঝতে পারছো? আচ্ছা এখন আবার দেখো, আবার আগের জায়গায় আসি। ফেজ তাহলে কি জিনিস? ফেজ হচ্ছে কোন সিস্টেমের ছোট্ট এমন একটা হোমোজিনিয়াস অংশ যে কি করবে, পাশের ফেজ থেকে তাকে কোনো না কোনো ভাবে সেপারেট করা যাবে। আর অবশ্যই কি হবে, একটা ফেজ থেকে একটা ফেজের সাথে পাশের ফেজের কি হবে, কম্পোজিশন ডিফারেন্ট থাকবে এবং কি স্ট্রাকচারও ডিফারেন্ট থাকবে। তাহলে বলো দেখি যে পানির মধ্যে কয়টা ফেজ আছে, পানির ফেজ কয়টা থাকে, কি বলো দেখি। পানির ফেজ কয়টা? H2O যে ওয়াটার, এটা কয়টা ফেজে থাকতে পারে? 3টা। হ্যাঁ, কি সলিড, লিকুইড আর হচ্ছে কি গ্যাস। আর একটা 3 নাম্বার একটা কথা বলছে যে সুগার ওয়াটার সিরাপ, মানে তুমি যদি পানির মধ্যে চিনি দ্রবীভূত করে দাও, তাহলে সেই সিস্টেমের ফেজ কয়টা, সুগার ওয়াটার সিস্টেমে? সুগার একটা ফেজ, আর কি ওয়াটার একটা ফেজ। এখন দেখো এখানে বলছে আইস ওয়াটার। আচ্ছা আইস ওয়াটার, আইস ওয়াটার ইজ এ টু ফেজ, আইস ওয়াটার কি টু ফেজ? কি মনে হয় বলো দেখি, আইস ওয়াটার মানে কি? কিছু আইসও আছে, আর কি পানি কি লিকুইড, তার এখানে কি ফেজ কয়টা, দুইটা, একটা সলিড একটা লিকুইড। আচ্ছা এখন ফেজ ডিটারমাইন কোন একটা সিস্টেমে একটা একটা রুল আছে, আমরা হচ্ছে গিভস ফ্রি রুল। এটা ইকুয়েশনটা হচ্ছে এফ সমান সমান সি মাইনাস পি প্লাস টু। আচ্ছা অনেক, আচ্ছা প্রেসার কত ধরা হয়, তোমাদের কি আইডিয়া আছে? জেনারেলি প্রেসার কত থাকে আমাদের চারপাশে? 1 atmosphere আছে। হ্যাঁ, তাহলে এখন তোমার গিভস গিভস যে ফেজ রুলটা আছে সেটা হচ্ছে এফ সমান সমান সি মাইনাস পি প্লাস টু। কিন্তু জেনারেলি যদি আমরা ধরি যে প্রেসার কনস্ট্যান্ট, তখন এই টু এর জায়গায় ওয়ান হয়। কিন্তু যদি কেউ যদি ধরে যে প্রেসার কনস্ট্যান্ট না, তখন তাকে লিখতে হবে হচ্ছে এফ সমান সমান সি মাইনাস পি প্লাস টু। এখানে সি হচ্ছে কোন একটা সিস্টেমের কম্পোনেন্টের সংখ্যা, পি হচ্ছে ফেজের সংখ্যা, আর এফটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, মানে তোমার কয়টা ওই সিস্টেমে কয়টা ভ্যারিয়েবল আছে সেটা হচ্ছে এফ। তুমি যদি কোনো সিস্টেমে সি জানো, কম্পোনেন্টের সংখ্যা জানো, ফেজের সংখ্যা জানো, সেখান থেকে তুমি কি ডিগ্রি অফ ফ্রিডম বের করতে পারবা, মানে ওই সিস্টেমের কয়টা ভ্যারিয়েবল আছে তুমি সেটা বের করতে পারবা। তাহলে ফেজ কি জিনিস সেটা কি বোঝা গেল? কি কোনো সিস্টেমে এমন ছোট একটা অংশ যেটা যেটা কি যে অংশটা একটা পার্টিকুলার কি থাকবে, স্ট্রাকচার থাকবে, প্রপার্টি থাকবে, যে 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 প্রপার্টিটা কি হবে তার পাশের ফেজ থেকে ডিফারেন্ট। আর এলিমেন্ট কি জিনিস? এই ছোট ছোট যে কম্পোনেন্ট দিয়ে কোনো ফেজ এবং পরে ম্যাটেরিয়াল তৈরি হয় সেগুলো হচ্ছে এলিমেন্ট। এলিমেন্টকে ইন্ডিকেট করে কি দিয়ে, কি দিয়ে, তোমার অ্যাটমিক সিম্বল দিয়ে। অ্যালয় কে ইন্ডিকেট করে কি দিয়ে, জাস্ট তুমি তোমার যে এলিমেন্ট গুলো আছে সেগুলো পাশাপাশি লিখলেই কি 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 বোঝায়, অ্যালয় বোঝায়। আর যে হলে দুইটা কম্পোনেন্ট সেটা বাইনারি, তিনটা হলে টার্নারি, একটা হলে ইউনারি, এগুলো বলছি আর কি। কোন সিস্টেম যদি একই টাইপের ফেজ থাকে এটাকে বলে হোমোজেনিয়াস সিস্টেম। যদি কোনো কোনো সিস্টেমে একের বেশি ফেজ থাকে সেটাকে বলবে হচ্ছে হেটারোজেনিয়াস সিস্টেম। বেশিরভাগ সিস্টেমই আসলে কি দেখা যায় কি একের বেশি ফেজ থাকে, মানে বেশিরভাগ বেশিরভাগ আসলে সিস্টেমই হচ্ছে তোমার হেটারোজেনিয়াস। আরেকটা term আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম, অ্যালোট্রপিক, যদি তোমাদের মনে আছে কিনা। যে অনেক ম্যাটেরিয়াল আছে না বহুরূপী, কোন একটা এলিমেন্টের যদি বহুরূপ থাকে সেটাকে বলে অ্যালোট্রপ। যেমন এখানে দেখো উদাহরণ দিচ্ছে হচ্ছে আয়রনের, এফি তো আয়রন। আয়রনটাকে কি তুমি যদি এখন গলিয়ে ফেলবা তখন সে হবে বিসিসি। আস্তে আস্তে ঠান্ডা করো, যদি এটা তুমি 1401-এ নিয়ে আসো দেখা যাবে এটা কি বিসিসি থেকে এফসিসি হয়ে যায়। আবার মনে করো আবার আবার ঠান্ডা করতে করতে যদি 910-এ নিয়ে আসো, তখন সে আবার কি করে এফসিসি থেকে আবার বিসিসি হয়ে যায়। তার মানে কি আয়রন যেটা এলিমেন্টটা আছে এর আসলে কি বহুরূপী, সে টেম্পারেচার চেঞ্জ করলে কি হয়, সে তার স্ট্রাকচার চেঞ্জ করে। এই ধরনের যেসব এলিমেন্ট আছে সেগুলো বলা হচ্ছে অ্যালোট্রপ বা অ্যালোট্রপিক ম্যাটেরিয়াল বা অ্যালোট্রপিক এলিমেন্ট। তাহলে কোন সিস্টেমে একটা একই টাইপের ফেজ থাকলে এটা হোমোজিনাস, যদি একাধিক টাইপের ফেজ থাকে তাহলে বলতে হবে হচ্ছে এটা এটা একটা মিক্সচার বা এটা হচ্ছে কি হেটারোজেনিয়াস সিস্টেম। আচ্ছা এখন তুমি যেগুলা পিওর মেটাল বা যেগুলা পিওর এলিমেন্ট ইন্ডিকেট করে কি দিয়ে, জাস্ট অ্যাটমিক সিম্বল দিয়ে। লিকুইড কে বলতে হয় হচ্ছে বড় হাতের এল দিয়ে। আর যদি সলিউশন থাকে, সলিউশন তোমার বুঝো না সলিউশন কি জিনিস? কি দ্রবণ, তাই তো? দ্রবণের মধ্যে কি থাকে, সলভেন্ট থাকে, দ্রাবক থাকে আর দ্রব্য থাকে, তাই তো? ইংলিশে হচ্ছে সলভেন্ট আর সলিউট।
এই দুটো মিলে যা তৈরি হয় এটার নাম হচ্ছে সলিউশন। সলিউশনকে জেনারেলি গ্রিক সিম্বল দিয়ে বোঝায়, যেমন আলফা বিটা এগুলা দিয়ে আর কি। সলিউশন কিন্তু লিকুইড অবস্থায় হতে পারে, আবার সলিউশন কিন্তু সলিড অবস্থাতেও হতে পারে। সলিউশন মানে কি, একটা একটা দ্রাবকের মধ্যে একটা দ্রব্য কি দ্রবীভূত হয়ে থাকবে, এটাকে বলে সলিউশন। সলিউশন কিন্তু লিকুইডও হয়, আবার সলিউশন সলিডও কিন্তু হয়। সলিউশন ইন্ডিকেট করে হচ্ছে তোমার কি দিয়ে, গ্রিক গ্রিক সিম্বল দিয়ে, যেমন আলফা বিটা গামা থিটা এসব আর কি। আর লিকুইডকে ইন্ডিকেট করে হচ্ছে এল দিয়ে। আচ্ছা, কম্পোজিশন বলতে কি বোঝায় দেখি, বলা দেখি কেউ। মনে করো একটা অ্যালয় সিস্টেম আছে এ আর বি, এটা কম্পোজিশন বলতে কি বোঝাবে, কি ওভারঅল কি বোঝাবে? এই অ্যালয়টার মধ্যে কত পার্সেন্ট কত পার্সেন্ট এ আছে, কত পার্সেন্ট বি আছে, এটা হচ্ছে অ্যালয় কম্পোজিশন। সেটা কিন্তু দেখো এখানে বের করছে যে এই টোটাল অ্যালয়ের মধ্যে এর এর পার্সেন্টেজ কত, বির পার্সেন্টেজ কত, সেটা বের করছে। এর পার্সেন্টেজ বের করতে হলে কি করতে হবে, যেহেতু ডাব্লিউ এ মানে কি, এটা কিসের ফ্র্যাকশন, ওয়েটের বেসিসে এর পরিমাণ কতটুকু আছে, তাহলে সমান সমান কি, এর ওয়েট ডিভাইডেড বাই হচ্ছে টোটাল অ্যালয়ের ওয়েট ইনটু 100। বির অংশ কতটুকু, বি এর ওয়েট ওয়েট বাই হচ্ছে কি টোটাল অ্যালয়ের ওয়েট ইনটু 100। তাহলে ডাব্লিউ এ ডাব্লিউ বি যোগ করলে আসলে কি হবে, 100 হবে। তাহলে যে কোনো একটা অ্যালয় যদি তুমি যদি কনস্টিটিউশন বলতে চাও, তাহলে তখন কি বলতে হবে, যে ওভারঅল কম্পোজিশন কি। ওভারঅল মানে কি, যে আসলে সেই অ্যালয়টা যদি এ আর বি দিয়ে হয়, কতটুকু এ কতটুকু বি, সেটা হচ্ছে ওভারঅল কম্পোজিশন। নাম্বার অফ ফেজ মানে কি, ওই অ্যালয় সিস্টেমে কয় ধরনের ফেজ আছে। এরপরে তুমি বলতে পারো কি, ধরো তোমার যদি দুইটা ফেজ থাকে, প্রত্যেক ফেজের কম্পোজিশন কি সেটা বলতে পারো। আবার যদি দুইটা ফেজ থাকে, তাহলে প্রত্যেক দুইটা ফেজের কি কোনটা প্রপোর্শন কত সেটা বলতে পারো। এই সবগুলা মিলে কি হয়, ওই অ্যালয়টা কনস্টিটিউট করে আর কি। যেমন এখানে দেখি, এখানে কি দেখা, যদি একটা এ আর বি এ একটা অ্যালয় আছে এ আর বি, তার মধ্যে কত পার্সেন্ট এ আছে কত পার্সেন্ট বি আছে, এগুলো বের করে দেখাবে, ইকুয়েশন দিয়ে বের করা যায়। তো কোনো কোশ্চেন থাকলে করে এই পর্যন্ত। যেটা বললাম ফেজ সম্পর্কে, ফেজ এলিমেন্ট এগুলা কিন্তু বলছি, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। তাহলে আসলে কি ফেজ ফেজ জানা দরকার, কারণ কি, যদি কোনো সিস্টেম সম্পর্কে জানতে চাও, সেই সিস্টেমে কি কি ফেজ আছে সেগুলো তোমার জানতেই হবে। তো ফেজ জানতে গেলে কি জানতে হবে আসলে, ফেজ ডায়াগ্রাম। এই জন্য এই চ্যাপ্টারটা খুব বেশি জরুরি আর কি। আচ্ছা, এখন দেখো সিস্টেম, যে কোনো সিস্টেম আসলে কি, সে স্টেবল হতে পারে, মেটাস্টেবল হতে পারে, আনস্টেবল হতে পারে। যে বলো দেখি, যে স্টেবল সিস্টেম কি জিনিস, সিস্টেম স্টেবল তার মানে কি, কি বলো দেখি। স্টেবল সিস্টেম কারা, কি যাদের তোমার যদি প্যারামিটার চেঞ্জ করো, তুমি যদি তাপমাত্রা, প্রেসার, বা তোমার যদি যে কোনো প্যারামিটার ভ্যারি করলে যে সিস্টেম কখনো চেঞ্জ হয় না, সেটা হচ্ছে স্টেবল। আনস্টেবল কোনগুলা, যে এমন একটা সিস্টেম যাতে কি একটুখানি প্যারামিটার চেঞ্জ করলে সে কি হবে, চেঞ্জ হয়ে যাবে, সেগুলো হচ্ছে আনস্টেবল। আর আরেক ধরনের আছে মাঝখানে মেটাস্টেবল। এরা কেমন, এরা হচ্ছে যে এমন একটা সিস্টেম যাদেরকে তুমি দেখে অ্যাকচুয়ালি এরা স্টেবল না, নর্মাল কন্ডিশনে তাদেরকে দেখে মনে হয় কি তারা স্টেবল। এই ধরনের সিস্টেম যদি হয়, সেটাকে বলা হচ্ছে মেটাস্টেবল। বুঝতে স্টেবল মানে কি, যাদের তুমি যেই যাই কন্ডিশন অ্যাপ্লাই চেঞ্জ করো না কেন, যদি কোনো সিস্টেম একই রকমই থাকে, সেটা হচ্ছে স্টেবল। আনস্টেবল কোনগুলা, যেগুলো তোমার একটুখানি প্যারামিটার চেঞ্জ করলে যে চেঞ্জ হয়ে যায়, সে হচ্ছে আনস্টেবল। আর মেটাস্টেবল কারা, যাদেরকে দেখে ওভারঅল দেখে মনে হয় স্টেবল, কিন্তু আসলে তারা স্টেবল না, তাদেরকে তুমি যদি স্পেশাল কিছু কন্ডিশন দিতে পারো, অনেক সময় দাও, তাহলে তারা কি করে আসলে চেঞ্জ হয়ে যায়। তো এমনি নর্মাল কন্ডিশনে তাদেরকে দেখতে মনে হয় তারা হচ্ছে স্টেবল। এরকম সিস্টেম গুলাকে বলা হচ্ছে মেটাস্টেবল। মাইক্রোস্ট্রাকচার তাহলে কি বললাম, কি জিনিস, যে কোনো মেটাল বা যে কোনো ম্যাটেরিয়াল কি কি ফেজ দিয়ে তৈরি, এগুলা, বা কি ধরনের ফেজ গুলো অ্যারেঞ্জমেন্ট কেমন, সেগুলা যেখানে দেখা যায়, সেটা হচ্ছে কি মাইক্রোস্ট্রাকচার। তবে এখানে দুইটা কাস্টমার তো তোমরা নিশ্চয়ই নাম শুনছো, এটা একটা কিসে আয়রন কার্বনের অ্যালয়। দেখো এখানে দুই ধরনের কাস্টমার আয়রনের মাইক্রোস্ট্রাকচার দেখাচ্ছে। মাঝখানে মাঝখানে দেখো কালো দেখা যাচ্ছে, এখানেও কালো দেখা যাচ্ছে এই যেটার মধ্যে, কিন্তু দেখো ডাকটাইল আয়রনে কালো অংশটা হচ্ছে তোমার কি পুরোটি গোলাকার রাউন্ড শেপ,
গ্রে কাস্টার আয়নের যে কালো অংশটা আছে এটা দেখো একটা পাতার মতো এরকম ফ্লেক, এই দুইটাই কিন্তু কার্বন, কিন্তু কি আসলে শেপ ডিফারেন্ট। শেপ ডিফারেন্ট হওয়ার জন্য কি হয়ে গেছে, ওদের প্রপার্টিও কিন্তু ডিফারেন্ট এবং নামও কিন্তু ভিন্ন ভিন্ন দেওয়া হয়েছে। যেমন এরকম গোলাকার কার্বন থাকলে নাম হচ্ছে এটা কি ডাকটাইল, যখন এরকম পাতার মতো ফ্লেক শেপ হবে তখন এটার নাম হচ্ছে গ্রে কাস্টার। তুমি যে মাইক্রোস্ট্রাকচার দেখতে চাও কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা যায় বলো দেখি, আমি বলছিলাম প্রথম লেকচারে বলছিলাম কিসে মাইক্রোস্ট্রাকচার দেখতে হলে কি কি ইউজ করা যায়। এই মাইক্রোস্কোপ, অনেক ধরনের মাইক্রোস্কোপ দেখেছিলাম, যে অপটিক্যাল মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ দেখেছিলা, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখেছিলা, আরেকটা কি ছিল টিএম, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, এবং তিনটা মাইক্রোস্কোপ তোমাদেরকে দেখাইছিলাম ছবি আর কি। তাহলে মাইক্রোস্কোপে তুমি কোনো জিনিস কোনো ম্যাটেরিয়াল দেখতে চাও তুমি কি করবা, একটা মাইক্রোস্কোপে যাবা, সেখানে গিয়ে দেখবা। তাহলে তুমি এখান থেকে বুঝতেই পারছো যে এই দুইটা ক্ষেত্রে এদের কিন্তু কি, এরা দুইজনই কিন্তু আয়রন কার্বনের অ্যালয়। তো দুই ক্ষেত্রে কি হয়েছে, ফেজ কিন্তু একই না। এখানে যে কার্বন ফেজ আছে তার শেপ একরকম, সাইজ একরকম। রেকাস্টারনে আবার কি, এখানেও কার্বন আছে কিন্তু কার্বন ফেজটা কি অন্য ধরনের, তার এই কি বলে ডিস্ট্রিবিউশনও আলাদা, তার শেপও আলাদা, সাইজও আলাদা। তুমি যদি এরকম ফেজের টাইপ ভ্যারি করো, ফেজের শেপ ডিস্ট্রিবিউশন ভ্যারি করো, তাহলে কি হবে, তোমার ম্যাটেরিয়ালের প্রপার্টি, ম্যাটেরিয়ালও চেঞ্জ হয়ে যাবে, প্রপার্টিও চেঞ্জ হয়ে যাবে। তাহলে কোন সিস্টেম জানতে হলে তাহলে অবশ্যই কি জানতে হবে, তার মধ্যে কি কি ফেজ আছে, ফেজ গুলা ডিস্ট্রিবিউশন কেমন, কোন টেম্পারেচার ভ্যারি করলে কোন ফেজ চেঞ্জ হয়, এগুলো সব জানতে হবে। এই যে জানার জন্য আসলে কি, তোমার যে কোনো সিস্টেম সম্পর্কে জানতে গেলে তার ফেজ ডায়াগ্রাম জানতে হয়। আচ্ছা, এখন দেখো ফেজ ডায়াগ্রাম তুমি তো জানবা, খুবই ভালো। কি জানতে পারো তুমি আসলে, যে বললাম একটু আগে, ফেজ ডায়াগ্রাম জানলে তুমি কোনো সিস্টেম ফেজ ডায়াগ্রাম যদি বুঝো তুমি কি করতে পারবা, কি কি ফেজ দিয়ে তৈরি জানতে পারবা। তুমি যদি এটা প্যারামিটার ভ্যারি করো তাহলে কি হবে, তাদের ফেজ চেঞ্জ হবে, কি কি ফেজ চেঞ্জ হবে সেগুলো জানতে পারবো, অনেক সুবিধা আছে। কাজে তুমি কোন সিস্টেম বুঝতে গেলে ফেজ ডায়াগ্রাম বুঝতে হবে। ফেজ ডায়াগ্রামে একটা সমস্যা আছে, যে ফেজ ডায়াগ্রাম সবসময় ইকুইলিব্রিয়াম কন্ডিশনের কথা বলে, স্টেবল সিস্টেমের কথা বলে, কিন্তু আসলে সবসময় কি অ্যাকচুয়াল কন্ডিশন আসলে কি সব সিস্টেম তো স্টেবল না। এটা একটা লিমিটেশন আছে, কিন্তু তুমি যদি কোনো সিস্টেম বুঝতে চাও তোমাকে আসলে স্টেবল সিস্টেমটা বুঝতে হবে। সেটা বুঝতে পারলে তুমি কি করতে পারো, যখন ভ্যারিয়েশন হবে আসবে তখন তুমি বলতে পারবে আচ্ছা আমি তো, আমার তো স্টেবল সিস্টেম এরকম, কিন্তু আসলে টেম্পারেচার গ্র্যাভিটি ভ্যারি করলে এই ফেজ চেঞ্জ গুলো হয়। আর জেনারেলি বেশিরভাগ ফেজ ডায়াগ্রামই তোমার টেম্পারেচার এই টাইমটাকে প্যারামিটার হিসেবে ধরে না, ভ্যারিয়েবল হিসেবে ধরে না। একটা শুধুমাত্র একটাই ফেজ ডায়াগ্রাম আছে, এর নাম হচ্ছে টিটিটি, টেম্পারেচার টাইম ট্রান্সফরমেশন ডায়াগ্রাম। কিন্তু কি করে, শুধুমাত্র তোমার এই টাইম কনসিডার করে। আচ্ছা, এছাড়া যত ফেজ ডায়াগ্রাম আছে কেউ কিন্তু টাইমটা কনসিডার করে না। তাহলে ফেজ ডায়াগ্রামের তো বেশিরভাগই সুবিধা আছে, কিন্তু কিছু অসুবিধাও আছে আর কি। আচ্ছা, ফেজ ডায়াগ্রাম তুমি দেখা শুরু করছো, এখন আমি যে বলেছিলাম না সিস্টেম কয়েক ধরনের হয়, বা অ্যালয় সিস্টেম কয়েক ধরনের আছে। যদি একটা ফেজ থাকে, একটা এলিমেন্ট থাকে, সেটা কি ইউনারি, দুইটা এলিমেন্ট থাকলে বাইনারি, তিনটা এলিমেন্ট থাকলে টার্নারি। এখন একটা সিস্টেমের কথা বলছে যে শুধুমাত্র পানি আছে, তাহলে অবশ্যই কি একটাই ফেজ, ফেজ তো একটা না, এটা কি একই টাইপের একটা কম্পাউন্ড আছে, দুই রকম কম্পাউন্ড নাই, সেরকম হলে এটাকে হচ্ছে কি বলে, ইউনারি। তো শুধুমাত্র পানির ডায়াগ্রাম, অন্য কিছুই নেই, তাহলে এটা কি অবশ্যই একটা টাইপ, কাজে এটার নাম হচ্ছে ইউনারি। এখন এই আয়রনের পানির ফেজ ডায়াগ্রামটা একটু দেখো, জেনারেলি ফেজ ডায়াগ্রামে কি দেখায়, এক্স অ্যাক্সিসে টেম্পারেচার দেখায়, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে, যেখানে যেহেতু তোমার কি কোনো কম্পোজিশন ভ্যারি হচ্ছে না, যার জন্য কোনো কম্পোজিশন নাই, শুধুমাত্র এক্স অ্যাক্সিসে আছে, এই ইউনারির জন্য এক্স অ্যাক্সিসে থাকবে টেম্পারেচার, ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে প্রেসার। এখানে যে ফেজ ডায়াগ্রামটা দেখাচ্ছে, এখন কি এটা কি বোঝা যাচ্ছে কি হচ্ছে আসলে, দেখো টেম্পারেচার যখন একদম কম, মাইনাসের থেকে কম, তখন কি পানি কি ফেজে থাকে, জেনারেলি কি থাকে, সলিড থাকে। তাপমাত্রা যখন বাড়াতে থাকবা, একটু 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 বাড়াবা, কি হবে, প্রথমে আসলে কি ফর্ম করবে, লিকুইড, তারপরে আরেকটু টেম্পারেচার বাড়ালে কি ফর্ম করবে, ভেপার। যদি তোমার কন্ডিশন অনুযায়ী তুমি যদি এখানে থাকো তাহলে তুমি কি পাবা, লিকুইড পানি পাবা। যদি এখানে কোথাও আসো তাহলে তুমি কি পাবা, পানিটা কি হয়ে যাবে, ভেপার হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে। যদি একদম বাম দিকে থাকো তাহলে তোমার কি থাকবে, পানিটা কি থাকবে, সলিড আকারে থাকবে, কি বরফ হয়ে থাকবে। আরেকটা ইউনারি ডায়াগ্রাম দেখাচ্ছে হচ্ছে সিলিকন অক্সাইডের।
যদিও সিলিকন অক্সাইড দেখো এটা একই টাইপ, কিন্তু এরা কি আসলে মানে সিলিকন অক্সাইডই, কিন্তু তারপর কি আছে, যেমন যেমন পানির ক্ষেত্রে কি আছে, লিকুইড, সলিড, গ্যাস, এরকম সিলিকার ক্ষেত্রেও দেখো কি আলফা আছে, বিটা আছে, বিটা 2 আছে, এরকম আছে আর কি। সবগুলাই SiO2, কিন্তু কি জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট ফেজ। এরপরে আমি আসি, দেখো বাইনারি ডায়াগ্রাম। বাইনারি ডায়াগ্রামে আমি কি বলছিলাম, যে কয়টা এলিমেন্ট থাকবে, দুইটা। দেখো এখানে এই ডায়াগ্রামটাতে কয়টা এলিমেন্ট দেখাচ্ছে, কপার আর নিকেল। তাহলে এলিমেন্ট যেহেতু দুইটা, এটা একটা কি বাইনারি ডায়াগ্রাম বা বাইনারি অ্যালায়। এখন এখানে তুমি তুমি যখনই বাইনারিতে চলে আসলা, তোমার অবশ্যই কম্পোজিশন একটা ফ্যাক্টর। এই ক্ষেত্রে তোমার ধরেই নিবে যে তোমার কি প্রেসারটা হচ্ছে এক কনস্ট্যান্ট। তাহলে এখন দেখো তুমি তোমার ফেজ ডায়াগ্রামের এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে কম্পোজিশন, কি দিয়ে তৈরি, যেহেতু এখানে কি দুইটা এলিমেন্ট আছে, তাদের কি অবশ্যই কম্পোজিশন ভ্যারি করবে। আর ওয়াই অ্যাক্সিসে আছে হচ্ছে টেম্পারেচার। এখন কপার আর নিকেলের অ্যালয়, একদম বাম দিকে হচ্ছে 100% কপার এবং ডান দিকে হচ্ছে 100% নিকেল। তাহলে এখন দেখো এখানে তুমি টেম্পারেচার, যখন যেকোনো কিছু টেম্পারেচার বাড়াইলে একসময় সে গলে যাবে না, লিকুইড হয়ে যাবে। তাহলে উপরের দিকে যখন টেম্পারেচার বেশি, তখন সে কি কি থাকবে, আসলে লিকুইড থাকবে। আর লিকুইডকে তুমি আস্তে 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 যদি ঠান্ডা করো, টেম্পারেচার কমা কমা কমা, একসময় কি হবে আসলে, বলো দেখি। যে একটা মনে করে অ্যালয় আছে, তাকে তুমি অনেক তাপমাত্রা বাড়িয়ে গলিয়ে ফেলেছো, এখন আবার তুমি আস্তে আস্তে ঠান্ডা করবা, কি হবে বলো, কেউ বলো। লিকুইড আছে, তুমি ঠান্ডা করছো ঠান্ডা করছো, কি হবে একসময়, কি এটা কি একটুখানি সলিড সলিড হওয়া শুরু হবে না? তাহলে যে তাপমাত্রাতে একটুখানি মানে কোন একটা লিকুইডের মধ্যে তাপমাত্রা কমালে, যেই টেম্পারেচার আসলে কি একটুখানি সলিড হওয়া শুরু হয়, ওই টেম্পারেচারটাকে বলে লিকুইডাস। দেখো এখানে দুইটা লাইন দেখাচ্ছে না মাঝখানে, উপরের লাইনটার উপরে কি আছে, পুরোপুরি লিকুইড। তাহলে যে কোনো এরকম ফেজ ডায়াগ্রামে যে লাইনের উপরে পুরোপুরি লিকুইড থাকবে, সেই লাইনটাকে বলে লিকুইডাস। আর একদম নিচে টেম্পারেচার অনেক যখন কম, তখন কি হবে, সলিড। তাহলে যেই লাইন আর নিচে একদম আরেকটা লাইন আছে, এই লাইনের নিচে হচ্ছে কি পুরোপুরি সলিড। তাহলে যেই লাইনের উপরে কোন ফেজ ডায়াগ্রামে যে লাইনের উপরে পুরোপুরি লিকুইড, সেটা হচ্ছে লিকুইডাস। আর আর যে লাইনের নিচে পুরোপুরি সলিড, সেই লাইনটা হচ্ছে সলিডাস। দেখো এখানে দুইটা লাইন আছে এই ডায়াগ্রামে, উপরে একটা হচ্ছে, উপরের লাইনটা হচ্ছে লিকুইডাস, কারণ তার উপরে পুরোপুরি লিকুইড। নিচের লাইনটাকে বলে সলিডাস, কারণ এই লাইনের নিচে পুরোপুরি সলিড। তাহলে মাঝখানের অংশে কি থাকবে বলো দেখি কেউ, এই মাঝখানে নীল অংশে তাহলে কি আছে বলো, জেনারেল বলো কি। লিকুইড প্লাস সলিড। হ্যাঁ, কারণ কি এখানে লিকুইড ফেজও আছে, সলিড ফেজও আছে। আচ্ছা, সলিউশনকে আমি একটু প্রথমে বলছিলাম যে সলিউশনকে কি দিয়ে ইন্ডিকেট করে, গ্রিক ওয়ার্ড দিয়ে। দেখো এখানে একটা লেখা আছে আলফা, আলফাটা একটা কি সলিড সলিউশন। তো এখন এই যে নিকেল আর কপারের কথা বলছি, এরা কিন্তু সবসময় সলিবল, এরা কিন্তু লিকুইড, যখন এটাকে লিকুইড বানাবা, লিকুইড মানে কি তরল, তখনও কিন্তু এরা সলিউশনে থাকবে। আবার যখন এটাকে শক্ত বানাবা, শক্ত করবা, সলিড করবা, তখনও কিন্তু এরা সলিউশনে থাকবে। এখন সলিউশনের মধ্যে কে থাকে, সলভেন্ট থাকে, সলিউট থাকে, কোনটা পরিমাণ বেশি থাকে বলো দেখি। সলভেন্টের। হ্যাঁ, তাহলে এখন এই যে আলফা, যে এখানে একটা সলিউশন, এটা সলভেন্ট কে কি বলো দেখি, তুমি বলো দেখি তাহলে। এই যে সলিউশন দেখাচ্ছে না, একটা সলিউশন দেখাচ্ছে এখানে আলফা, এখানে সলভেন্ট কি, কপার না নিকেল? এটা সলিড সলিউশন, সলিড অবস্থা তো এর সলিউশন তৈরি, সলিউশনেই আছে। তাহলে এখানে এখানে সলভেন্ট কি, কপার নাকি সলভেন্ট নিকেল, নাকি অন্য কিছু? কপার হবে। কেন কপার, কেন? কপারের পরিমাণটা কম। এই পাশে কপার বেশি, তুমি যখন এই পাশে আসলা, এই পাশে কি বেশি? নিকেল বেশি। হ্যাঁ, তাহলে একটু আগে তুমি না বললা যে যেটার পরিমাণ বেশি সেটা হচ্ছে সলভেন্ট। তাহলে তুমি যদি এই পাশে চলে আসো, এখানে তো কপার অনেক কম, কপার কি সলভেন্ট হতে পারবে? ও না স্যার, নিকেল এই পাশে যখন আসবে তখন কি নিকেল পারবে না? জি স্যার। তাহলে এবার বলো দেখি, এই পাশে তো কপার বেশি, এই পাশে চলে আসলে আবার নিকেল বেশি, তাহলে তাহলে এই যে আলফা যে সলিউশন, এটা তো একই টাইপের, দেখো যেখানে তুমি যাও না কেন আলফা। তাহলে আলফা ঠিক আছে, কিন্তু আলফা তাহলে কি কম্পোজিশন কি চেঞ্জ হওয়ার সুযোগ আছে না?
জি তার মানে স্যার। কি, তার মানে যেদিকে কপার বেশি সেদিকে তার সলভেন্ট হচ্ছে কপার, যেখানে গেলে কি হয়ে যাবে, নিকেলের পরিমাণ বেড়ে যাবে, তখন সেখানে কি হবে, নিকেল আবার সলভেন্ট হয়ে যাবে। নিকেল সলভেন্ট। জি কিন্তু স্যার। দুটাই দুটাই কিন্তু কি, তাদের নাম দুটি। নাম হচ্ছে কি আলফা। এটা কেন এরকম, কারণ এরা এরা হচ্ছে, এরা দেখো কি লেখা আছে, কমপ্লিটলি সলিউবল। মানে যখন তরল করলা তখন তো সলিউশনের সময় থাকেই, কিন্তু এরা এরা আবার এমন স্পেশাল কি, এরা এটাকে যখন শক্ত বানাবা, সলিড করবা, তখন এরা পুরোপুরি সলিউশনে থাকবে। যার জন্য এদের ক্ষেত্রে এরকম, যারা এরকম কন্ডিশন এরকম যে লিকুইড অবস্থায় একটার মধ্যে একটা সলিউশনে থাকে, যখন সলিড হয়ে যাবে তখন যদি এরকম হয়, একটার মধ্যে একটা সলিউশনে থাকে, তো তাদের তাদের ক্ষেত্রে এরকম দেখা যায় যে তখন যে সলিউশন তৈরি হয়, সলিউশনটা কি একই টাইপের সলিউশন, কিন্তু কখনো সলভেন্ট কপার, কখনো এখানে কপার নিকেল বলে আর কি, কখনো সলভেন্ট, ধর যে আমি এ আর বি বলি, কখনো সলভেন্ট হবে এ, কখনো সলভেন্ট হবে হচ্ছে বি। তো যেহেতু এটা সলিড অবস্থায় সলিউবল, এদের সব ক্ষেত্রে একই টাইপেরই সলিউশন থাকবে। এখানে সলিউশনটাকে আলফা দিয়ে ইন্টিগ্রেট করছে। তাহলে এই ডায়াগ্রামটা, যেহেতু এখানে কি কম্পোনেন্ট দুইটা বা এলিমেন্ট দুইটা, এটা না, এটাকে ধরনের কি বাইনারি বাইনারি সিস্টেম। আর বাইনারির মধ্যে অনেকগুলো টাইপ আছে। প্রথম টাইপটা আমি এখানে দেখাচ্ছি। এরা কেমন, এই দুইটা অ্যালয় কেমন, যেটা সলিড অবস্থায় সলিউবল, লিকুইড অবস্থায় সলিউবল থাকেই, সলিড অবস্থাতেও এরা কি পুরোপুরি সলিউবল। তাহলে এখানে এই লাইনগুলো কি মনে থাকলো, যার উপরে পুরোপুরি লিকুইড সেই লাইনটাকে বলে লিকুইডাস, যার নিচে পুরোপুরি সলিড সেই লাইনটা হচ্ছে সলিডাস। আর এই দুটার মাঝখানে তাহলে অবশ্যই কি থাকবে, উপরে লিকুইড নিচে সলিড, তাহলে মাঝখানে যদি কোনো জায়গায় আসো নীল জায়গা, তাহলে এখানে কি তুমি যেখানে থাকো না কেন কি দেখবা, দুটা ফেস দেখবে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে কি লিকুইড। লিকুইড। আচ্ছা স্যার, ওই যে বলো বলো, বলো। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলো। স্যার যদি এরকম হয় যে কোনো সলিউশনে দুইটা কম্পোনেন্টের অ্যামাউন্টই সেম, তাহলে আমরা সলভেন্ট আর সলিউট কোনটাকে বলবো? এখন সবসময় সেম সেম হলে কোনটা, সেটা এখন যার যার একটা মধ্যে তো একটা সলিউশন আসতে হবে। এখন যার পাওয়ার বেশি, যার সলিউশনে আনার পাওয়ার বেশি, সে সলভেন্ট হবে। মনে করো এ আর বি, এমন হতে পারে কি যে এ সলিউশন মানে বি কে এর মধ্যে সলিউশন আনার ক্ষমতা বেশি, তার থেকে বি এর মধ্যে সলিউশন সলিউশন আসার ক্ষমতা কম, তাহলে তখন এ থাকবে। একটা মধ্যে তো একটা সলিউশন আসতে হবে, দ্রবীভূত হয়ে যেতে হবে। এখন যার দ্রবীভবন পাওয়ার বেশি, সে সলভেন্ট হবে যদি সমান সমান হয়। আচ্ছা, এখানে এখানে সব দুই ক্ষেত্রে সলিউশনটা আলফা, কিন্তু না, কিন্তু বাম দিকে হচ্ছে কপার সলভেন্ট, ডান দিকে নিকেল সলভেন্ট, কিন্তু যেহেতু এটা এদের কন্ডিশন হচ্ছে কি, এরা লিকুইড অবস্থায় সলিউবল, সলিড অবস্থাতে সলিউবল, এই জন্য শুধুমাত্র একই টাইপের সলিউশনই ফর্ম করছে এরা, শুধুমাত্র একটা টাইপ, এখানে টাইপ নাম দিচ্ছে আলফা। লিকুইড আর সলিডাস কি বুঝতে পারছো? একদম বাম দিকে দুটা পয়েন্ট কি, 1455 কি, আর আর বলো দেখি 1083 কি, এই দুটো পয়েন্ট কি ইন্ডিকেট করে? লিকুইডের উপরে লিকুইড, তাই না? তুমি যে কোনো বেগুনি জায়গায় এই গোলাপি জায়গায় আসো না কেন, তুমি কি পাবা, লিকুইড পাবা। এবার বলো দেখি যে 1083 কি আর 1455 কি। স্যার মেল্টিং পয়েন্ট। হ্যাঁ, তাহলে 1083 হচ্ছে কপারে মেল্টিং পয়েন্ট, আর 1455 হচ্ছে কি নিকেলে মেল্টিং পয়েন্ট, কারণ তার উপরে কি পুরোপুরি লিকুইড। আচ্ছা, এবার বাইনারির মধ্যে সেকেন্ড একটা টাইপ আসলো। এখানে কি দেখাচ্ছে, দেখো এরা কি কমপ্লিটলি ইনসলিউবল, তার মানে লিকুইড অবস্থায় সলিউবল, কিন্তু যখন এটাকে সলিড করবা, শক্ত বানাবা, এরা কি কমপ্লিটলি ইনসলিউবল। তার মানে কি একটার মধ্যে আরেকটা কখনোই সলিউশনে আসবে না। যদি সলিউশনে না আসে, তাহলে যখন সলিড হবে তখন কি থাকবে এরা আসলে, এর মধ্যে এখান তো এ আর বি দেখাচ্ছে, এখন মনে করো এর মধ্যে বি সলিউশনে যাবে না, বি এর মধ্যে এও সলিউশনে আসবে না, তাহলে এরা কি হয়ে থাকবে যখন সলিড হবে? এটা তো সলিউশন মানে কি, আলফা বিটা কিছু ফর্ম করবে না, তাহলে কিন্তু কি সলিড হবে, তাহলে কি হবে যখন সলিড ফর্মে আসবে, এরা কি থাকবে আসলে, যে এ সে এই থাকবে, যে বি সে কি বি থাকবে। এরা কিন্তু আলফা বিটা করবে না, কারণ কি এরা যখন সলিড হবে তখন এরা কি কমপ্লিটলি ইনসলিউবল, মানে কি একটার মধ্যে একটা কখনোই সলিউশনে আসবে না। তার জন্য যখন এরা সলিড হবে, সলিড তো এক সময় হবেই, তখন এরা সলিউশন তৈরি না করে কি করবে, এ আলাদা হয়ে থাকবে, বি আলাদা হয়ে থাকবে। ঠিক আছে, এই ধরনের ডায়াগ্রাম আর কি। এখন ডায়াগ্রামটা একটুখানি চেঞ্জ,
দেখো এখানে এই গোলাপি অংশটা হচ্ছে কি লিকুইড, তাহলে এখানে লিকুইডাস লাইন কোনটাকে বলতে পারবা? দেখো যার উপরে কি পুরোপুরি লিকুইড হচ্ছে লিকুইডাস, লিকুইডাস হচ্ছে শুরু হচ্ছে এখান থেকে, দেখো আমার কার্সরটা একটু দেখো, এই কালো লাইনটা আর কি উপর থেকে আসলো, মাঝখানে মাঝখানে আসলো, এই যে এইটা একটি পয়েন্টে আসলো, এটা কি ভাবে পরে বলছি, আবার কি করছে আবার উপর দিকে যাচ্ছে এখানে, তো এটা হচ্ছে কি লিকুইডাস। আচ্ছা সলিডাস কোনটা এখানে কেউ বলতে পারবা? দেখো যার নিচে পুরোপুরি সলিড, এখানে কিন্তু এল মানে কি লিকুইড, এল মানে কি লিকুইড, তাহলে অবশ্যই কি এর নিচে কোনো একটা লাইন, তাহলে দেখো এই যে কালো লাইনটা, আর যেহেতু এখান থেকে শুরু হচ্ছে, দেখো এই যে আমি আরো দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এখানে পুরা নিচের স্ট্রেট লাইনটা, আবার এখানে এটা হচ্ছে সলিডাস। উপরে লিকুইড যখন এই লাইনটা ক্রস করে আসলো সলিড ফর্ম করা শুরু হলো, তাই তো? এখানে যদি এ বেশি, তাহলে কি হবে, সলিড গুলা কি হবে, এ হবে। আচ্ছা এখানে কি কোনো বি নাই বলো দেখি, এই যে কমলা জায়গায় কোনো কি বি আছে? এই হলুদ জায়গায় কি বি আছে বলো একজন, বলো দেখি। হ্যাঁ বি নাই, তোমার এই অ্যালয়েডটা আছে, তুমি তোমার এক্স অ্যাক্সিসে হচ্ছে তোমার কম্পোজিশন, তাই তো? এটা মানে কি, মানে যদি এই পয়েন্টে আসে এটা মানে কি, এখানে 20% বি আছে না? জি স্যার। আর তুমি এখানে তো বি আছে, তাহলে তুমি এখানে উপর দিকে আসলে, এখানে আসলা, তাহলে এর তো এই যে বি তো আছে, তাহলে বিটা কোথায় গেল? জি স্যার, থাকার তো কথা ছিল স্যার। বিটা কোথায় বলো, চিন্তা করে বলো, বিটা কোথায় আছে, কিসের মধ্যে বি আছে, ফেজ কয়টা এখানে? পেজ স্যার দুইটা। হ্যাঁ এ আর লিকুইড, তাহলে এবার বলো তাহলে বিটা কোথায় আছে, কোথায় কিসের মধ্যে? এর মধ্যে তো নাই, এর তো আলাদা, জি তাহলে বি স্যার। কোথায়? বুঝতে পারছো না, বিটা কোথায় আছে, এখানে ফেজ দুইটা না, একটা হচ্ছে এ একটা হচ্ছে লিকুইড, তাহলে বিটা কোথায় আছে, অবশ্যই লিকুইডের মধ্যে আছে, বুঝো নাই? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আর তুমি যদি নীল জায়গায় আসো তাহলে কি, এখানে টু ফেজ তাই না, কারণ এটা হচ্ছে লিকুইডাস নিচে সলিডাস, তাহলে এখানে লিকুইড আর বি, তাহলে এখানে লিকুইডের মধ্যে কে আছে, এ আছে এ আছে, আবার কি লিকুইডটা কি শুধু এ, নাকি শুধু এ স্যার, আর বি B? এ বি দোনোতে স্যার। হ্যাঁ দুটোটাই আছে, যে সলিড হচ্ছে সে কি হয়ে গেছে, আলাদা হয়ে বি তৈরি হয়ে বি গেছে। হয়ে গেছে, জি স্যার। আচ্ছা এবার এখন এই যত নিচের দিকে আসবা গাছ আছে কি এর পরিমাণ বাড়বে লিকুইডের পরিমাণ কমবে, এখানে যখন নিচের দিকে আসবা বি বাড়বে লিকুইড কমবে। আচ্ছা এখানে ইনজেকশন দেখা একটা স্ট্রেট লাইন আছে, এটার নাম হচ্ছে ইউটেকটিক পয়েন্ট, এটা কেমন, এই ধর এই পয়েন্টটা আছে, এই পয়েন্টের জাস্ট উপরে কি লিকুইড না, এই লাইনের নিচে যদি আসো তাহলে কি দেখো, কি দেখাচ্ছে, যদি মনে করো এখানে আসলা, এখানে কি আছে, ও লিকুইড না, কে আছে, এ আর বি, তাহলে এই পয়েন্টে যদি মনে করো এখানে কি ইরিগেশন হচ্ছে, একটা লিকুইড থেকে কি হচ্ছে, তাপমাত্রা যদি কমাচ্ছ কি হচ্ছে, লিকুইড থেকে কি হচ্ছে, এ প্লাস বি দুটো সলিড হচ্ছে না, তাহলে তোমার যদি এরকম কোনো স্ট্রেট লাইন থাকে, স্ট্রেট লাইন হওয়া মানে কি, টেম্পারেচার কি কনস্ট্যান্ট না, তো যে রিয়াকশন গুলা এরকম কত কিছু কিছু দেখবা ডায়াগ্রামের মধ্যে এরকম এরকম দেখবা যে স্ট্রেট লাইন থাকবে কিন্তু রিয়াকশন হবে, এইসব রিয়াকশন স্পেশাল রিয়াকশন আর কি। এখানে তার স্ট্রেট লাইন আছে, সোজা লাইন, এই লাইনটা এই পয়েন্টে কি হচ্ছে দেখো, এই লাইন এই পয়েন্টের উপরে পুরোপুরি লিকুইড, নিচে হচ্ছে কি দুইটা সলিড, যখন এরকম লিকুইড থেকে দুইটা সলিড হয় এই রিয়াকশনটাকে বলা হচ্ছে ইউটেকটিক রিয়াকশন, মানে কি হচ্ছে একটা লিকুইড থেকে দুইটা সলিড হচ্ছে, এরকম রিয়াকশনকে বলা হচ্ছে ইউটেকটিক। তুমি এই যে পুরোটাই তো আমার কি হরিজন্টাল লাইন, তুমি এই লাইনটা যখন ক্রস করবা উপর থেকে নিচে আসবা নিচ থেকে উপরে যাবা কি হবে, ইউটেকটিক রিয়াকশন হবে। ইউটেকটিক রিয়াকশনটা কি লিকুইড থেকে কি দুইটা সলিড এ আর বি, এখন তুমি মনে করো যে এই হলুদ অংশে আসলা, এখানে তুমি কি দেখলা, এ আছে আর লিকুইড আছে, এরপর লিকুইডটা যখন এই লাইন স্ট্রেট লাইনটা টাচ করে নিচে আসবে কি রিয়াকশন হবে, ইউটেকটিক রিয়াকশন হবে। ইউটেকটিক রিয়াকশনটা কি, লিকুইড থেকে কি দুইটা সলিড, এই লাইনের উপরে যে লিকুইড থাকবে যখন এই লাইনটা ক্রস করলো তাহলে সে কি হয়ে যাবে, কিসে পরিণত হবে বলো, কিসে হবে, এ আর বি তে। এ আর বি তে, তাহলে আগে কিছু এ ছিল পরে আবার কি আসলো, এ আর বি আসলো, তাহলে তুমি এখানে যখনই আসবা যেখানেই থাকো না কেন তুমি কি দেখবা আসলে, এ দেখবা আর বি দেখবা,
আর এই স্পেশাল এই পয়েন্টটা কি, এখানে কিন্তু কোনো কি টু ফেজ জোন নাই। দেখো এখানে টু ফেজ জোন আছে, এখানে টু ফেজ জোন আছে। তুমি যদি ডান দিকে যাও না কেন, বাম দিকে যাও না কেন, ইজেক্টিভ পয়েন্টটা কি হচ্ছে, সরাসরি লিকুইড থেকে টু ফেজ পয়েন্টে না গিয়ে, মানে কোন লিকুইডে না গিয়ে সরাসরি কি হয়ে গেছে, সলিড হয়ে গেছে। তাহলে তুমি বেগুনিতে যেখানে আসো না কেন, কি থাকবে, এ থাকবে আর কি থাকবে, বি থাকবে। আচ্ছা, এবার আরেক ধরনের ডায়াগ্রাম হতে পারে বাইনারির মধ্যে, যারা কি লিকুইড অবস্থায় সলিউবল কিন্তু সলিড অবস্থাতে এরা হচ্ছে গিয়ে পার্শিয়ালি সলিউবল। এটা কি ছিল, একদমই সলিউবল না সলিড অবস্থায়, এই জন্য এখানে কোনো সলিউশন নাই, এ আছে আর বি আছে। যদি এমন হয় যে পার্শিয়ালি সলিউবল, মানে কিছুটা হলেও তারা সলিউবল একটার মধ্যে আরেকটা, তখন কিন্তু সলিউশন তৈরি হবে। যেহেতু যেহেতু কি একসময় তো অল্প একটু হলেও সলিউশনে আসবে, তাহলে অবশ্যই কি এখানে সলিউশন থাকবে। আর এরা যদি পুরোপুরি এই যে এখানে কি ছিল পুরোপুরি সলিউবল, এখানে কিন্তু কি পুরোপুরি না, পার্শিয়ালি সলিউবল, তাহলে এখানে কিন্তু আর একরকম সলিউশন হবে না। এখানে কিন্তু যেহেতু কম্পোনেন্ট দুইটা, দুই ধরনের সলিউশন হবে। একদম বাম দিকে কি, যেহেতু লেড বেশি, বাম দিকে সলিউশনটা কি হবে, লেডের মধ্যে টিন। যখন ডান দিকে যাবা তখন কি টিনের মধ্যে লেড, লেডের মধ্যে টিন, এটাকে বলতেছে আলফা। দেখো এই অংশটা হচ্ছে আলফা। আর যখন টিন বেশি থাকবে তখন কি, টিন হচ্ছে সলভেন্ট, লেড হচ্ছে সলিউট, তখন সলিউশনটার নাম হচ্ছে বিটা। তাহলে একদম বাম দিকে হচ্ছে কি 100% লেড, ডান দিকে হচ্ছে 100% টিন। এখন এখানে আগের মতোই দেখো, একদম উপরে গেলে কি গোলাপিটা লিকুইড, তাহলে উপরের লাইনটা হচ্ছে লিকুইডাস লাইন। আচ্ছা, একদম বাম দিকে কি বললাম, বাম দিকে কি আছে, সলিউশন, সলিউশনটা হচ্ছে কি আলফা, আলফাটা কি লেডের মধ্যে টিন, তাহলে এখানে লিকুইড, এখানে হচ্ছে আলফা, তাহলে মাঝখানে টু ফেজ জোন, এখানে অবশ্যই কি এল প্লাস আলফা। আবার দেখো এখানে গোলাপি, এই পয়েন্টের ডান দিকে গোলাপি, একদম বাম দিকে হচ্ছে বিটা, বিটা বিটা আবার কি টিনের মধ্যে লেডের সলিউশন। তাহলে এই হলুদ অংশটা বিটা, তাহলে মাঝখানে নীল অংশে কি থাকবে, লিকুইড প্লাস বিটা, এই অংশে নীল অংশে। দেখো এখানে কিন্তু একটা ইটেকটিক পয়েন্ট আছে আগেরটার মতো, এই যে এটার মতো। এখানে কি হচ্ছে দেখো, এই পয়েন্টে কি হচ্ছে, উপরে লিকুইড, যখন নিচে আসলা কি হলো, দুইটা সলিড। এটাও তাহলে কি ইটেকটিক একটা পয়েন্ট, মানে কি এই পয়েন্ট টাচ করে যখন নিচে আসবা তখন যে লিকুইডটা থাকবে সে কি করবে, আলফা প্লাস বিটা হয়ে যাবে। তুমি বেগুনি রং, বেগুনি অংশে যখনই থাকবা, যেখানে যেখানেই থাকো না কেন, তুমি কি কি দেখবা, আলফা দেখবা আর কি দেখবা, বিটা দেখবা। তাহলে এই ডায়াগ্রামটা কি আপাতত বোঝা গেল যে পার্শিয়ালি সলিউবল হলে, যেহেতু পার্শিয়ালি সলিউবল, এরা কি অবশ্যই সলিউশন তৈরি করবে সলিড অবস্থায়। কিন্তু এখানে যেহেতু পার্শিয়ালি সলিউবল, এরা কিন্তু একটা সলিউশন তৈরি করবে না, দুই ধরনের, যেহেতু দুইটা কম্পোনেন্ট দুই ধরনের সলিউশন তৈরি করবে। একদম বাম দিকে হচ্ছে আলফা সলিউশন, একদম ডান দিকে হচ্ছে বিটা সলিউশন। এই ডায়াগ্রামটা কি মোটামুটি ক্লিয়ার? আমি ডিটেল পরে আরো বলবো, এখন আপাতত বুঝতে পারছো কিনা বলো। কোনো কোশ্চেন থাকলে আমি এখনই বুঝিয়ে দিচ্ছি, বলো। স্যার ইউনারি অ্যালয় গুলা কোনগুলা স্যার? ওই ইঞ্জিনিয়ারিং যদি একই টাইপের ফেস থাকে, যেমন দেখালাম না প্রথমে, এই যে এই পানি, শুধুমাত্র পানি আছে, অন্য কিছু নাই, অন্য কোনো কম্পোনেন্টই নাই, এখানে শুধু পানি। আবার এখানে কি শুধু সিলিকা SiO2। কিন্তু যখনই তোমার দুই ধরনের এলিমেন্ট চলে, কম্পোনেন্ট চলে আসলো, কপার আর নিকেল, তখন এটা বাইনারি হয়ে গেল। স্যার পানি অ্যালয় হয় কিভাবে স্যার? যে পানি অ্যালয় না, পানি একটা কম্পাউন্ড, কম্পাউন্ড আর কি। অ্যালয় হতে মেটালিক থাকতে হবে, এখানে মেটালিক নাই, তাহলে এটা একটি কম্পাউন্ড। তাহলে স্যার ইউনারি অ্যালয় গুলা কোনগুলো স্যার? এই যে যেমন সিলিকা SiO2, সিলিকন তো মেটালিক, মেটাল। জি স্যার। আচ্ছা, এখন এই যে এটা হচ্ছে এই বাইনারির মধ্যে, তোমাদের বাইনারিটাই, ইউনারি তো জাস্ট সিম্পল, মানে খুব বেশি কিছু জিজ্ঞেস করা থাকে না, মেনলি হচ্ছে বাইনারি। তোমার টার্নারিতে আমি যাবোই না। বাইনারির মধ্যে দেখো প্রথম টাইপটা কি ছিল, এটা লিকুইড অবস্থায় সলিউবল, সলিড অবস্থাতেও পুরোপুরি সলিউবল, তখন সলিউশন শুধুমাত্র একটাই। যখন একদমই সলিউশনে যাচ্ছে না, যখন সলিড হচ্ছে, তখন তার কোনো সলিউশনই নাই, শুধুমাত্র কি আছে, এ আর বি। আর যখন পার্শিয়ালি সলিউবল, তার মানে কি, পার্শিয়ালি সলিউবল হওয়া মানে কি, সলিউশন তৈরি হচ্ছে, তখন দুইটা সলিউশন, আলফা আর বিটা। ইউটেকটিক রিঅ্যাকশনটা কি বুঝতে পারছো, কি হচ্ছে, লিকুইড থেকে অবশ্যই কি, এটা একটা কি আইসোথার্মাল, মানে কি টেম্পারেচার কনস্ট্যান্ট একটা রিঅ্যাকশন। এবং এখানে কি হচ্ছে, একটা লিকুইড থেকে দুইটা সলিড, এখানে তাই হচ্ছে, কিন্তু একটা লিকুইড থেকে দুইটা সলিড, এরকম রিঅ্যাকশন হলে এটা হচ্ছে ইউটেকটিক রিঅ্যাকশন।
এই সিস্টেমের ক্ষেত্রে টিন লেডের ক্ষেত্রে ইটেকটিক পয়েন্টটা হচ্ছে 61.9, মানে এর মধ্যে কি আছে 61.9% কি আছে, টিন আছে। এই তিনটা ডায়াগ্রাম কি বোঝা গেছে, ডিফারেন্সটা কি বোঝা গেছে, তিনটা কোথায় কি? আচ্ছা আমি ডিটেইলে একটু বলবো, এখন আপাতত বলা যেটুকু বললাম সেটা বুঝতে পারছো কিনা। বুঝতে হবে, বুঝতে না পারলে কিন্তু মানে আমি সামনের দিকে যে লাভ হবে না আর কি। জি স্যার, বুঝেছি স্যার। বুঝেছো? আচ্ছা এবার তুমি তুমি ফেজ ডায়াগ্রাম তৈরি করবে। হ্যাঁ, তোমাকে যদি তৈরি করতে পারলে তুমি কি করতে পারো, একটা হতে পারে তুমি সফটওয়্যার ইউজ করে ফেলতে পারো, একটা হতে পারে তুমি থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স এই শব্দটা কি পরিচিত তোমাদের সাথে? এখন তোমাদের টুটুতে পড়ো, তোমাদের কি থার্মোডাইনামিক্স পড়াইছে? জি স্যার। হ্যাঁ, তাহলে থার্মোডাইনামিক্স প্রিন্সিপাল অ্যাপ্লাই করো, তুমি কি ফেজ ডায়াগ্রাম আঁকতে পারো। তুমি এগুলো তো সব থিওরিটিক্যাল, তুমি এক্সপেরিমেন্ট করেও করতে পারো। যেমন মনে করো একটা একটা বলতেছে মেটালোগ্রাফিক মেথড, মানে তুমি অ্যালয় সিস্টেম তো বুঝছো, যে যে অ্যালয় সিস্টেমে অনেকগুলো অ্যালয় থাকবে, অনেকগুলো কম্পোজিশন অ্যালয় থাকতে পারে। তুমি কি একটা কি করতে পারো, অনেকগুলো এরকম অ্যালয় নিবা, প্রত্যেকটার ক্ষেত্রেই তুমি কি করবা, হিট করবা, কুল করবা, বিভিন্ন পয়েন্ট জেনে যাবা, সেভাবে তুমি করতে পারো। আরেকটা ওয়ে আছে, তুমি যদি কুলিং কার্ভ আঁকো। কুলিং কার্ভ এই নামটা কি শুনছো? মানে কুলিং মানে ঠান্ডা করা। তুমি কি করবা, যেকোনো একটা অ্যালয়কে অনেক হিট করে লিকুইডে নিয়ে যাবা, তারপর আস্তে আস্তে টেম্পারেচার কমাবা, সে আস্তে আস্তে কি হবে, লিকুইড থেকে আস্তে 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 সলিড হবে। এবং এই সময় কি করবা, তুমি প্রত্যেকটা টাইমের এগেইনস্টে মনে করো 5 সেকেন্ড 10 সেকেন্ড পর পর তুমি তাপমাত্রা মাপবা। তোমার আউটপুটটা কি হবে, এক্স অ্যাক্সিসে টাইম, বা অ্যাক্সিসে হচ্ছে টেম্পারেচার। এটাকে বলা হচ্ছে কুলিং কার্ভ। এরকম কুলিং কার্ভ থেকে তুমি কিন্তু ফেজ ডায়াগ্রাম আঁকতে পারো। হ্যাঁ, এটা আমি একটু দেখাই তোমাদেরকে। দেখো মনে করো যে এখানে যে অ্যালয়টার কথা বলছি, একটা অ্যালয় আছে এখানে, এটা কি বাইনারি, যেহেতু এক্স আর ওয়াই আছে। এবং এরা কি হবে দেখো, যেহেতু এরকম দুইটা লাইন, তাহলে এটা কি লিকুইড অবস্থা সলিউবল, সলিড অবস্থাতেও সলিউবল। এখন এই একটা যে অ্যালয়টা দেখাচ্ছে, এই অ্যালয়টা কুলিং কার্ভ আঁকবে। এটাকে প্রথমে হিট করে একদম লিকুইডে নিয়ে গেল, আস্তে 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 টেম্পারেচার আস্তে কি হচ্ছে, টেম্পারেচার আস্তে আস্তে কমাচ্ছে। তাহলে এখান থেকে শুরু করে এখানে আসতেছে। কারণ কুলিং কার্ভটা হচ্ছে ডান দিকে দেখানো হচ্ছে টাইমের এগেইনস্টে কি টেম্পারেচার। কার্ভটা কুলিং কার্ভটা হচ্ছে তাকে এরকম হবে, স্ট্রেইট আসতেছে, একটা পয়েন্টে গিয়ে সে ডেভিয়েট করছে। এই পয়েন্টটা কোন লাইনটা, এই পয়েন্টটা। আবার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আবার যখন এখানে আসলো সলিডাস আসলো, এই পয়েন্টে আসলো, আবার কি সে কি স্ট্রেট লাইন থেকে ডেভিয়েট করলো। তাহলে এইখান থেকে কিন্তু দুইটা পয়েন্ট পেলে না, যেখানে কি ডেভিয়েশন হচ্ছে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এই পয়েন্ট গুলাকে কুলিং কার্ভ, এই পয়েন্ট গুলোকে বলা হচ্ছে অ্যারেস্ট পয়েন্ট। হ্যাঁ, এখন যদি পিওর মেটাল হতো, মানে শুধুমাত্র যদি এক্স থাকতো, তাহলে তুমি কার্ভটা পেতে হচ্ছে এরকম। এখানে দেখো, এখানে এখানে যেমন দুইটা অ্যারেস্ট পয়েন্ট পাওয়া গেছে, এখানে কিন্তু অ্যারেস্ট পয়েন্ট মাত্র কি একটাই না, ফিক্সড লাইন, লাইনটা তো স্ট্রেট, তাহলে এখানে অ্যারেস্ট পয়েন্ট হচ্ছে কি শুধুমাত্র একটা। এখন তুমি যদি অনেক কোন একটা অ্যালয় ফেজ ডায়াগ্রাম আঁকতে চাও কুলিং কার্ভের মাধ্যমে, তখন তোমাকে কি করতে হবে, সেই অ্যালয় সিস্টেমের অনেকগুলা অ্যালয় নিতে হবে। এখানে যেমন 4টা অ্যালয় নিয়েছে, প্রত্যেকটা কি করতে হবে, কুলিং কার্ভ আঁকতে হবে। এই অ্যালয় দেখাও কি এখান থেকে কি পাচ্ছে, পিওর পিওর একটা এ, একটাই একটাই কি অ্যারেস্ট পয়েন্ট। এখান থেকে দেখো দুইটা অ্যারেস্ট পয়েন্ট পেয়েছে, এখান থেকে আবার দেখো দুইটা পেয়েছে, এখান থেকে আবার কি 3টা পেয়েছে। এবং তুমি যে অ্যালয় সিস্টেমের ফেজ ডায়াগ্রাম আঁকতে চাও, তুমি কি করবা, সেই অ্যালয় সিস্টেমের অনেকগুলো অ্যালয় নিবা, প্রত্যেকটা অ্যালয় এক্সপেরিমেন্ট করে করে কুলিং কার্ভ রাখবা। কুলিং কার্ভ থেকে তুমি কি পাবা, দেখো অনেকগুলো অ্যারেস্ট পয়েন্ট পাবা। তোমার এরকম একটা একটা অ্যালয় তুমি নিয়েছো, তুমি কি করলা, দেখো এই অ্যালয় সিস্টেমের অনেকগুলো অ্যালয় নিল, দেখো এই 5টা অ্যালয় নিল। এখন কি করলো, প্রত্যেকটার জন্য কি করলো, কুলিং কার্ভ রাখলো। দেখো এই যে এই 5টার জন্য 5টা কুলিং কার্ভ রাখছে। আর এইসব কুলিং কার্ভ থেকে তুমি অ্যারেস্ট পয়েন্ট গুলো পেয়েছো, এই যে গোল গোল গুলো হচ্ছে অ্যারেস্ট পয়েন্ট, এগুলো হচ্ছে অ্যারেস্ট পয়েন্ট। এখন কি করবা, তুমি জাস্ট কি করবা, অ্যারেস্ট পয়েন্ট গুলাকে যোগ করে দিবা। দেখো উপরে গুলো যোগ করে দিলা, আবার কি করলো, নিচে গুলো যোগ করে দিল। যোগ করে দিলে তোমার কি হয়ে গেল, এই ফেজ ডায়াগ্রামটা পেয়ে গেল না। এই সবগুলো পয়েন্ট যোগ করে দিলে কি হয়ে গেল, ফেজ ডায়াগ্রাম পেয়ে গেল। তাহলে তুমি কি করবা, যে কোনো অ্যালয় যদি তোমাকে এক্সপেরিমেন্টালি ফেজ ডায়াগ্রাম আঁকতে বলে, তুমি কি করতে পারো, সেই অ্যালয় সিস্টেমের অনেকগুলো অ্যালয় নিবা, প্রতিটা অ্যালয়ের জন্য এরকম এক্সপেরিমেন্ট করে কুলিং কার্ভ রাখবা, তারপর প্রতিটা কুলিং কার্ভ থেকে অ্যারেস্ট পয়েন্ট গুলো পাবা। এরপরে কি অ্যারেস্ট পয়েন্ট গুলো যোগ করে দিলেই তোমার কি ফেজ ডায়াগ্রামটা তৈরি হয়ে গেল।
ঠিক আছে, তাহলে কিভাবে তুমি ফেজ ডায়াগ্রাম তৈরি করতে পারো বোঝা গেল? বলো, কোনো কোশ্চেন থাকলে করে কুলিং কার্ভে ফেজ ডায়াগ্রাম এটা কি বুঝতে পারছো? কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, নাই। দেখো আবার আগেরটা আসলাম, দেখো এটা বাইনারি অ্যালয় কি আছে, এরা কি যে লাইন ডায়াগ্রাম দেখে বুঝতে পারছো এরা কি কমপ্লিটলি সলিউবল, যখন সলিড হবে তখনও সলিউবল। তাহলে তোমাদের টি এটা হচ্ছে কি এয়ার মেল্টিং পয়েন্ট, টিবিটা হচ্ছে কি বির মেল্টিং পয়েন্ট। যেমন কেউ বলো দেখি যে লিকুইডাস লাইন কোনটা? লিকুইডাস কোনটা? বলো বলো, যারা আছে যে কোনো একজন বলো কোনটা লিকুইডাস। স্যার এ এ পয়েন্টটা স্যার। টিএ টি এ লিকুইডাস লাইন, টিএ আচ্ছা, এ টিবি। এ টিবি, জি স্যার। সলিডাস টিএ সলিড স্যার টি এ বি বি টিবি। টিবি। খুবই সহজ আর কি। উপরে একটা ফেজ সিঙ্গেল ফেজ লিকুইড, সলিডাসের নিচে এখানে সিঙ্গেল ফেজ কি আলফা। আর মাঝখানে তুমি যেখানে আসো না কেন এটা কি টু ফেজ জোন, এখানে কি কি আছে আলফা আছে আর কি আছে লিকুইড আছে। তো এখন মনে করো তুমি যে কোনো একটা অ্যালয়, মনে করো যে এখানে মনে করো 50% বি আছে, তুমি যখন এখানে আছো কি থাকবে? একটাই ফেজ। যদি তুমি ধরো যে বি এর পরিমাণ 50 বা এর পরিমাণ 50 অর্ধেক, তুমি এই আলফা, আচ্ছা বলো দেখি কি যে আলফার কম্পোজিশন কি? যদি একটাই ফেজ তাহলে কি অ্যালয় কম্পোজিশন যা হবে আলফা তাই হবে। যখন তুমি উপরে চলে গেলে, এখানে চলে গেলে, এখানে কি আছে লিকুইড, তাহলে এটা লিকুইডের কম্পোজিশন কি হবে? যদি একটাই ফেজ কি হবে ওভারঅল যা তাই। তুমি যদি মাঝখানে আসো, এখানে কিন্তু আর একটা সিঙ্গেল ফেজ না, এখানে কি টু ফেজ আছে। এখানে কম্পোজিশন বের করতে গেলে কি তোমার কি করতে হবে? দেখো তুমি যে টেম্পারেচার যে কম্পোজিশনে বলবে, যে টেম্পারেচারে বলবে সেই টেম্পারেচার একটা হরিজন্টাল লাইন টানবা, এটাকে বলে টাই লাইন। লাইনটা কি করবে দেখো, লিকুইডাসকে একটা পয়েন্ট টাচ করবে না, সলিডাসকে কি করবে একটা পয়েন্ট টাচ করবে। তো এই লিকুইডাসকে যে পয়েন্ট টাচ করবে সেটা হচ্ছে এই লিকুইডটার কম্পোজিশন। টাই লাইনটা যে পয়েন্টটা তোমার সলিডাসকে টাচ করবে সেটা হচ্ছে কি সলিডের কম্পোজিশন। টাই লাইন টানছে কেন? তোমার যদি টু ফেজ জোন থাকে সেখানে টাই লাইন টানতে হবে। টাই লাইন টানে তুমি কি বের করতে পারছো? যেই ফেজ গুলো থাকবে সেই ফেজের কম্পোজিশন কি সেটা বের করা যাচ্ছে। দেখো এবার হচ্ছে কি কি ডায়াগ্রাম দেখে বলো দেখি এটা কেমন। এ আর বি, দেখো এখানে এটা কি কোনো সলিউশন নেই, তাহলে এটা কি একদমই ইনসলিউবল। তো এখানে বলো দেখি লিকুইডাস লাইন কোনটা? স্যার টি এ ই টিবি। সলিডাস এ ই বি। এই বি, কিন্তু এখান থেকে শুরু করতে হয় না, যে মানে এই ডায়াগ্রামে এই পাশে ধরতে হয় সলিড, কিন্তু এখান থেকে শুরু করতে হয় সলিডাস বলতে গেলে, মানে এর ডায়াগ্রামের বাইরে ধরে নিতে হয় সলিড আর কি। এখানে টি এ এ ই বি টিবি এই পুরোটুক বলতে হয় আর কি। টি এটা কি বলো দেখি, এই পয়েন্টটা কার কার স্যার মেল্টিং পয়েন্ট? স্যার এর মেল্টিং এর পয়েন্ট। মেল্টিং পয়েন্ট। টিবিটা হচ্ছে বি এর মেল্টিং পয়েন্ট। ইউটেকটিক পয়েন্ট কোনটা? স্যার ই। ই। ইউটেকটিক লাইন স্যার এ ই বি। এ ই বি, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে পার্শিয়ালি সলিউবল যেটা, সেখানে দেখো এখানে কি সলিউশন থাকবে। এখানে লিকুইডাস কোনটা? টি এ ই টিবি। টি এ ই টিবি, জি স্যার। সলিডাস স্যার টি এ এ ই বি বি টিবি। বি টিবি টিবি, আছে, জি টি এ স্যার। হচ্ছে এর মেল্টিং পয়েন্ট, টিবি হচ্ছে বি মেল্টিং পয়েন্ট। ইটা হচ্ছে ইটেকটিক পয়েন্ট, আর এ ই বিটা হচ্ছে ইটেকটিক লাইন। এর বাম দিকে আসলে কিন্তু ইটেকটিক নাই, তোমরা একটু জাস্ট একটু খেয়াল রাখো যে 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 লাইনটুকু স্ট্রেট, যে পর্যন্ত স্ট্রেট সেটুকু কিন্তু ইটেকটিক। এর বাম দিকে আসলে কিন্তু ইটেকটিক নাই, ডান দিকে গেলেও কিন্তু ইটেকটিক নাই, কি আছে শুধু আলফা আছে আর বিটা আছে। আচ্ছা আরেকটা কথা এখানে বলছে সলভাস লাইন। সলভাস লাইন মানে এখানে দুটো সলভাস লাইন আছে, এসি আর বিডি, একটু ভালো করে বুঝো। তো একটু চিন্তা করে বলো দেখি যে এই লাইনটা কি ইন্ডিকেট করছে আসলে, আলফাটা কি সেটা বলো আগে। আলফা তো বুঝতে পারছো সলিউশন তাই না, সলিড সলিউশন।
আলফার মধ্যে সলভেন্ট কে আর সলিউট কে? সলভেন্ট এ আর সলিউট বি। বি। আচ্ছা, এবার তাহলে এটা ক্লিয়ার আছে। এবার দেখো এই যে এসিজি লাইনটা ইন্ডিকেট করছে, সে কি ইন্ডিকেট করছে, মানে এই পয়েন্টটা কি ইন্ডিকেট করছে বলো দেখি। দেখো তোমার আলফা, যতগুলো আলফা পয়েন্ট আছে, আলফা একটা সলিউশন তাই না, এর মধ্যে বি। এখন আলফার মধ্যে তো বি সলিউশনে আছে, সবচেয়ে বেশি কোন পয়েন্টে আছে? বি, এই পয়েন্টে না? এর এর ডান দিকে আসা মানে কি, তখন কিন্তু আর পিওর আলফা নাই। তাহলে এই পয়েন্টটা কি ইন্ডিকেট করছে, ম্যাক্সিমাম কি ইন্ডিকেট করছে, যে এর মধ্যে ম্যাক্সিমাম কত পার্সেন্ট বি সলিউশনে থাকতে পারবে, সেটা হচ্ছে এ পয়েন্ট, ছোট এ পয়েন্ট। এখন তুমি এই লাইন বরাবর যদি নিচে আসো, কি ইন্ডিকেট করে এবার বলো দেখি। এই লাইনটা আসলে কি ইন্ডিকেট করছে? তুমি যদি এখানে তো টেম্পারেচার সবচেয়ে বেশি, তুমি টেম্পারেচার আস্তে আস্তে কমাচ্ছ 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 কমাচ্ছ, কি হচ্ছে আসলে? এর বাম দিকে পুরোপুরি আলফা না? তোমার এই লাইনটা আসলে কি ইন্ডিকেট করছে? তুমি যে কত টেম্পারেচার গিয়ে তোমাকে এই টেম্পারেচার আসলে, এটা কি ইন্ডিকেট করবে যে এর মধ্যে কত পার্সেন্ট বি সলিউশনে থাকছে। তারপরে আরেকটু কমিয়ে দিলা, কি হয়ে গেল? এই পয়েন্টটা কি ইন্ডিকেট করবে যে এর মধ্যে, আলফার মধ্যে তো আলফা কি, এর মধ্যে বি এর সলিউশন, যে টেম্পারেচারে যাবে সেখানে সে ইন্ডিকেট করবে যে এর মধ্যে কতটুকু বি সলিউশনে আছে। তাহলে এই লাইনটা পুরোটা কি কি ইন্ডিকেট করবে আসলে, যে আলফা তো একটা সলিউশন, এর মধ্যে বি, তো কত টেম্পারেচারে কত পার্সেন্ট বি সলিউশনে থাকতে পারে সেটা হচ্ছে ইন্ডিকেট করে এই এসি লাইনটা। সেরকম আবার এদিকে আরেকটা লাইন আছে বিডি, এই লাইনটা আবার কি ইন্ডিকেট করবে, বিটা একটা সলিউশন, সেটা হচ্ছে কি বি এর মধ্যে এ, তাহলে বি এর মধ্যে কত পার্সেন্ট সলিউশনে থাকতে পারবে সেটা ইন্ডিকেট করবে আবার কে, এই বিডি লাইন। এই জন্য এই দুটো লাইনের নাম হচ্ছে সলভাস লাইন। এসি ইন্ডিকেট করছে যে আলফার মধ্যে কত পার্সেন্ট ম্যাক্সিমাম বি সলিউশনে এর মধ্যে থাকবে, আর বিডি ইন্ডিকেট করছে বি এর মধ্যে ম্যাক্সিমাম কত পার্সেন্ট এ সলিউশনে থাকবে। তাহলে এই দুটো লাইনকে বলা হচ্ছে সলভাস লাইন। এটা কি বোঝা গেল? জি স্যার। তাহলে বলো এই ডায়াগ্রাম থেকে কোনো কোশ্চেন কি আছে? যতটুকু বললাম আপাতত, যতটুকু বললাম। যদি না থাকে তাহলে আমি একটু আগাই। আচ্ছা, এখন আবার দেখো, আবার আসলো তোমার কি হলো যে এটা কি, অবশ্যই বাইনারি অ্যালয়, যদি একটাই সিঙ্গেল সলিউশন আছে তাহলে অবশ্যই কি এটা কি এমন একটা অ্যালয়, বাইনারি অ্যালয় যারা কি লিকুইড অবস্থায় সলিউবল, সলিড অবস্থাতেও সলিউবল। এখানে দুইটা কম্পাউন্ডের কথা বলছে, কপার আর নিকেল। একদম উপরে লিকুইড, একদম নিচে আলফা, মাঝখানে টু ফেজ জোন, সবুজ অংশটা এর মধ্যে কি থাকবে, লিকুইড থাকবে, আলফা থাকবে। তাহলে এটাও সিঙ্গেল ফেজ এরিয়া, নিচেও সিঙ্গেল ফেজ এরিয়া, মাঝখানে কি টু ফেজ এরিয়া। তো আলফাটা কিসের কিসের সলিউশন, কিসের মধ্যে কি বলো? আলফা, কপার আর নিকেলের সলিউশন। হ্যাঁ হলো। এখন সলভেন্ট কপার না সলভেন্ট নিকেল? এটা পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করে স্যার। ভ্যারি করবে, বাম দিকে কপার সলভেন্ট, ডান দিকে হচ্ছে নিকেল সলভেন্ট। নিকেল দুই ক্ষেত্রেই সলিউশনটার নাম হচ্ছে আলফা, যেহেতু কারণ কি এরা সলিড অবস্থাতে পুরোপুরি সলিউবল। এবার আসলো যে যদি পার্শিয়ালি সলিউবল হয় তাহলে কি জিনিস। তারপর এখানে কেউ বলো দেখি সিঙ্গেল ফেজ জোন কয়টা আছে? সিঙ্গেল ফেজ জোন কয়টা আছে এখানে একটু গুনে বলো। স্যার তিনটা। হ্যাঁ, আলফা, বিটা আর হচ্ছে লিকুইড। টু ফেজ জোন তিনটা। তিনটা, আলফা প্লাস লিকুইড, বিটা প্লাস লিকুইড, আর হচ্ছে কি আলফা প্লাস বিটা। আর থ্রি ফেজ পয়েন্ট একটা আছে, কোনটা? ইউটেকটিক পয়েন্ট। কারণ কি এখানে আসলে কি লিকুইডও আছে, আলফাও আছে, বিটাও আছে। বিটাও আছে। আর এটা তো স্ট্রেট লাইন, এবং এখানে কেটে কি কি রিঅ্যাকশন হচ্ছে, লিকুইড থেকে দুইটা সলিড, এটা নাম হচ্ছে ইউটেকটিক লাইন। এই দেখো বি থেকে শুরু করে ডি পর্যন্ত। আর সিটা হচ্ছে কি ইউটেকটিক পয়েন্ট। বিডি হচ্ছে সলভাস, বিএম হচ্ছে সলভাস লাইন, আবার ডিএন হচ্ছে কি একটা সলভাস লাইন। একদম বাম দিকে আলফা, আলফা কিসের কিসের সলিউশন? আলফার মধ্যে সলভেন্ট কে সলিড কে? স্যার লেড আর টিনের সলিউশন। হ্যাঁ, সলভেন্ট হচ্ছে লেড, লাইন হচ্ছে টিন। আর টিন। বিটার মধ্যে সলভেন্ট কে? স্যার টিন।
ইনসলভেন্ট আর হচ্ছে লেড আর লেড হলো সলিড। তাহলে এই বিডি এর হচ্ছে ইটেকটিক একটা ইটেকটিক পয়েন্ট। এখন ইটেক আচ্ছা এখানে একটু চিন্তা করে বলো দেখি যে এখানে মেল্টিং পয়েন্ট যে এই সিস্টেমে তো অনেকগুলো অ্যালো সিস্টেম অনেকগুলো অ্যালো থাকতে পারে, কোন লাইনটা দিয়ে মেল্টিং পয়েন্ট ইন্ডিকেট করছে? এই যার উপরে পুরোপুরি লিকুইড, তার মানে লিকুইডাস লাইনটাই আসলে কি করে মেল্টিং পয়েন্ট ইন্ডিকেট করে। তার মানে কি এসিই এটা হচ্ছে তার মেল্টিং পয়েন্ট, মানে যে কোনো যে তুমি যে আলো যে কোনো অ্যালোটার কথা বলতে চাও তাহলে তোমার লিকুইডাস লাইন দিয়ে তুমি কি বলতে পারো তার মেল্টিং পয়েন্ট এত। তাহলে এসিই এর হচ্ছে মেল্টিং পয়েন্ট, তুমি যে অ্যালয় বলবা সেখানে লিকুইডাস লাইনে দেখাই দিবা। যদি তোমার 80% টিন থাকে তাহলে কি যা হরিজন্টাল উপরে যাবা, এই পয়েন্টটা হবে কি এই অ্যালয় মেল্টিং পয়েন্ট। যদি 40% টিন হয় তাহলে মেল্টিং পয়েন্ট কোনটা, কিন্তু উপরে স্ট্রেট যাবা যেখানে লিকুইডাসকে টাচ করবে সেই পয়েন্টটা। তো তুমি যে দেখতেই পাচ্ছ যে যে লাইনটা লিকুইডাস লাইন আছে তার মধ্যে সবচেয়ে কম মেল্টিং পয়েন্ট হচ্ছে কার, ইউটেকটিক যে অ্যালয়টা তার। আর যদি তোমার এরকম কোনো ইউটেকটিক সিস্টেম হয় তাহলে সবচেয়ে কম মেল্টিং পয়েন্ট হবে কার, ইউটেকটিক অ্যালয়ের। এটাকে তুমি কি করতে পারো, যেহেতু মেল্টিং পয়েন্ট সবচেয়ে কম এটাকে তোমার কি সবচেয়ে সহজে তুমি এটাকে গলায় ফেলতে পারবা। অনেক সময় এই প্রশ্নটা আসে যে ইউটেকটিক সিস্টেমে ইউটেকটিক অ্যালয়ের মেল্টিং পয়েন্ট সবচেয়ে কম কেন, তুমি বলো, বা কোন অ্যালয় মেল্টিং পয়েন্ট কম বলো এবং কেন। তখন তোমাকে তাহলে কি করতে হবে বলতে হবে, ডায়াগ্রাম এঁকে দেখিয়ে দিতে হবে আর কি। তাহলে এই ইউটেকটিক রিঅ্যাকশন এটা অবশ্যই কি একটা আইসোথার্মাল রিঅ্যাকশন, কারণ কি রিঅ্যাকশনটা কিসে হচ্ছে স্ট্রেট আইসোথার্মাল মানে কি কনস্ট্যান্ট টেম্পারেচারে হচ্ছে। আচ্ছা আমি আজকে আর পরের দিকে যাচ্ছি না, এই পর্যন্ত বলো, কোনো কিছু জিজ্ঞেস করা একটু পড়াবো নাকি, কয়টা বাজে, একটু কি আগাবো? না স্যার। না তাহলে এই পর্যন্ত বলো, কোনো জিজ্ঞেস করার থাকলে করো। কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো, যেটুকু বললাম এটুকু যে এখনই জিজ্ঞেস করবো, কালকে জিজ্ঞেস করতে পারবো, সমস্যা নাই, কিন্তু এখন যদি কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কোশ্চেন যদি না থাকে তাহলে আমি বের হয়ে যাই।